Assalamu alaikum, my dear all students. How are you all? I hope all are well. Today I came to with you again another video. আজকে আপনাদেরকে আমি যে ক্লাসটি করাবো বা যে ক্লাসটি আজকে নেব সেটা হচ্ছে যে আমাদের যারা নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে যারা রয়েছেন সেকেন্ড ইয়ারে যারা পড়েন দ্বাদশ শ্রেণীতে যারা 2021 সালের পরীক্ষার্থী তাদের জন্য আজকে এই ক্লাসটি। তো আপনারা জানেন যে আপনাদের গ্রামারে মার্ক হচ্ছে আপনাদের 60 মার্ক। সেই 60 মার্কের মধ্যে 9 নম্বরে যে আপনাদের কোয়েশ্চেনটি আসবে সেটা হচ্ছে মডিফায়ার। আপনারা জানেন সেটা মডিফায়ার। তো মডিফায়ার শুরু করার আগে আমি একটি গল্প বলতে চাই, সেটা হচ্ছে যে এখন মনে করেন আমরা সিলেট থেকে ঢাকা যাব, তাহলে ঢাকা যেতে হলে আমরা দুইভাবে যেতে পারবো, একটা হচ্ছে বাসে অথবা ট্রেনে। আর বাসে অথবা ট্রেনে যদি আমরা সিলেট থেকে ঢাকা যাই তাহলে সেক্ষেত্রে আমাদের 5 থেকে 6 ঘন্টা লাগবে, 4 থেকে 5 ঘন্টা অথবা 5 থেকে 6 ঘন্টা লাগতে পারে, অলমোস্ট 6 আওয়ার্স আমাদের লাগবে ওইখান থেকে যেতে সিলেট থেকে। আর যদি আমরা বিমানে যাই বা এরোপ্লেন যেটা আমরা বলি, উড়োজাহাজ যেটা, বিমান যেটা, সেটাতে আমরা গেলে সিলেট থেকে আমরা প্রায় 45 মিনিটে যেতে পারবো। তাহলে আজকের ক্লাসটি হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের এই জিনিসটা নিয়ে যে আমরা খুব দ্রুত খুব সহজেই কীভাবে আমরা মডিফায়ারটা করতে পারি, বা মডিফায়ারের জন্য যে খালি জায়গাটি থাকে 10টি খালি জায়গা থাকে, সেক্ষেত্রে 5 মার্ক, সেই 5 মার্কটা আমরা কীভাবে পেতে পারি এইভাবে আজকে আমি চেষ্টা করব যে সিলেট থেকে ঢাকা যেতে বিমানে যে দ্রুত যাওয়া যায় খুব সহজে, সময় কম লাগে, আমরা সময় কম অতিবাহিত করে আমরা কিভাবে সহজে মডিফায়ারটি করা যায় আমরা ঠিক সেভাবে আজকে ক্লাসটি করব। তো সবাই বোর্ডের দিকে একটু তাকাবেন, বোর্ডে দেখেন লেখা আছে আপনাদের যে আমি একটা বোর্ডে একটা মডিফায়ার্সের কিছু রুলস লিখেছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন সবাই। তো সেক্ষেত্রে আপনারা দেখেন এখানে লেখা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে আপনাদের 9, যারা ক্লাস 12-এ যারা পড়েন তাদের ক্ষেত্রে এটা কোয়েশ্চেন নাম্বার 9। টপিকটা হচ্ছে মডিফায়ার্স বা মডিফায়ার। মার্কস হচ্ছে 5, 10টা গ্যাপ থাকবে আপনাদের, সেক্ষেত্রে মার্কস হচ্ছে আপনাদের 5। তো আপনারা এখানে দেখেন আমি একটা শূন্যস্থান এখানে লিখেছি স্টার চিহ্ন দিয়ে, এই যে স্টার চিহ্ন দিয়ে দেখছেন আপনারা, যে এখানে লিখছি আমি দ্য বার্ড অফ এস.টি. মার্টিন আইল্যান্ড বা আইসল্যান্ড লুকস অ্যামাজিং, লুকস অ্যামাজিং। এখানে দেখেন খালি জায়গা দেওয়ার পরে এখানে লিখছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। তো এখন ইউজ প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি? এখন এখানে বলছে আপনি এখানে একটা পার্টিসিপল ব্যবহার করবেন, যেটা যে এখন আমরা পার্টিসিপল বলতে আমরা ভার্বের লিস্ট আমরা অনেকে পড়েছি, প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল, এরপর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল একবারে সহজে বোঝার নিয়ম হচ্ছে ভার্বের শেষে আইএনজি, প্রত্যেকটা ভার্বের সাথে কি থাকবে? আইএনজি থাকবে। এই আইএনজি যুক্ত ভার্বগুলোই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমাদেরকে এখানে খালি জায়গায় আমরা কি ব্যবহার করব? একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব, যেটা কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে যে দি বার্ডস অফ এস.টি. মার্টিন আইল্যান্ড লুকস অ্যামাজিং। তাহলে এখানে যদি আমরা ফ্লাই লিখি, ফ্লাই, অথবা মনে করেন যে আমরা লিখলাম ফ্লাইং, কি লিখলাম? ফ্লাইং, দ্য ফ্লাইং বার্ডস অফ এস.টি. মার্টিন, এস.টি. মার্টিনের পাখির নাম, সেটা হচ্ছে লুকস অ্যামাজিং, দেখতে কি খুবই আকর্ষণীয়, যা অ্যামাজিং অসাধারণ এরকম। তাহলে আমরা এখানে যে ওয়ার্ডটা ব্যবহার করছি সেটা বলছি, এখানে আমাদেরকে বলে দিছি, মানে এরকমভাবে আপনাদের পরীক্ষা থাকবে, এরকমভাবে দেয়া থাকবে, অর্থাৎ এটা লেখার পরে প্রেজেন্ট পার্টিসিপল লেখা থাকবে বা এখানে অন্য কিছু লেখা থাকবে, যেটা বলবে আপনি সেটাই লিখতে হবে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের সহজ নিয়ম হচ্ছে ভার্বের শেষে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের শেষে আইএনজি। লিখে রাখেন, আপনারা এখানে যে ভার্বটা বসাবেন সেই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের আজকের সহজ নিয়ম। এটা আমি জাস্ট বোঝানোর জন্য এটা লিখেছি আপনাদেরকে, মডিফায়ারটা বোঝানোর জন্য। এই গেল আমাদের, এখান থেকে আমরা ক্লাসটা শুরু করব। এই হচ্ছে আমার প্রথম নিয়ম মডিফায়ারের, অর্থাৎ ব্র্যাকেটে লেখা থাকবে, দেখবেন আপনারা
মডিফায়ার বা মডিফাই দ্য নাউন, মডিফাই দ্য নাউন, মডিফাই দ্য নাউন লিখে থাকবে এরকম ভাবে। মডিফাই দ্য নাউন, এখানে দেখেন এখানে আমি একটা লিখছি যে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই প্রি মডিফাই দ্য নাউন বলতে আমরা কি বুঝি? প্রি মডিফাই দ্য নাউন বলতেই আমরা বুঝাই অ্যাডজেক্টিভ। কি লিখবো আমরা? অ্যাডজেক্টিভ। প্রি মডিফাই দ্য নাউন বলতে বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমি দেখেন এখানে এই 1 নম্বর নিয়মে প্রি মডিফাই দ্য নাউনের নিচে আমি কিছু অ্যাডজেক্টিভ লিখছি, যেমন বিউটিফুল, বিউটিফুল, ওয়ান্ডারফুল, গ্রেট, ফেমাস, এগুলা এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, গুণ, দোষ, গুণ, অবস্থা, এগুলাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বিউটিফুল, সুন্দর, ওয়ান্ডারফুল, গ্রেট, ফেমাস এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এগুলো জাস্ট বোঝানোর জন্য আমি অ্যাডজেক্টিভ চিনানোর জন্য 4টা নিচে লিখে দিলাম সবাইকে। তাহলে আপনারা এখানে অবশ্যই বুঝতে পারছেন যে অ্যাডজেক্টিভ হচ্ছে এগুলা এরকম। অর্থাৎ আমাদের এখানে প্রি মডিফাই দ্য নাউন বলতে আমরা কি বুঝবো? প্রি মডিফাই দ্য নাউন বলতে বোঝাচ্ছে, এই প্রি মডিফাই দ্য নাউন বলতে বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখেন আমি জাস্ট একটা উদাহরণ লিখছি যে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ পয়েট, অর্থাৎ এই খালি জায়গার পরে এখানে লিখে দিছে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন। তাহলে প্রি মডিফাই দ্য নাউন বলতে আমরা এরকম একটা ওয়ার্ড বসাবো যেগুলা তার দোষ, গুণ, অবস্থাকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? কাজী নজরুল ইসলাম ওয়াজ এ, যদি আমরা এখানে লিখি ফেমাস হবে ফেমাস পয়েট, ওয়াজ এ ফেমাস পয়েট, ওয়ান্ডারফুল পয়েট, গ্রেট লিখলে হবে গ্রেট পয়েট, বিউটিফুল পয়েট, অথবা তার আরেকটা গুণ আছে কাজী নজরুল ইসলামের, বা তার একটা রিবেল পয়েট, রিবেল যেটা আমরা জানি যে বিদ্রোহী, বিদ্রোহী কবি। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? এখানে এই খালি করে আমরা একটা প্রি মডিফাই দ্য নাউন বসাবো। তাহলে এখানে আমরা এই 4টা থেকে যে কোনো একটা বসাতে পারি, ওয়ান্ডারফুল, বিউটিফুল, ওয়ান্ডারফুল, গ্রেট, ফেমাস। তাহলে এখানে নিয়ম হচ্ছে যে প্রি মডিফাই দ্য নাউন বোঝালে আমরা কি বসাবো? একটা অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো, এখানে 4টা অ্যাডজেক্টিভ আছে, যে কোনো একটা যদি আমরা বসাই, যে কাজী নজরুল ইসলাম ওয়াজ এ, যদি ফেমাস লিখি ফেমাস, ফেমাস পয়েট, ফেমাস পয়েট, এই প্রি মডিফাই দ্য নাউন এরকম ব্র্যাকেটে দেয়া থাকবে, আপনাদের ব্র্যাকেটে এরকম ভাবে দেয়া থাকবে, দিয়ে বলবে আপনাকে এখানে কি ব্যবহার করতে হবে, খালি করে আপনি কি বসাবেন? একটা মডিফাই দ্য, প্রি মডিফাই দ্য নাউন বসাবেন। এরপরে সেম আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, দেখেন কক্সেস বাজার ইজ রিয়েলি এ, যদি আমরা এখানে লিখি এ প্লেস, তাহলে সত্যি কি একটা সুন্দর স্থান, বিউটিফুল, গ্রেট, বড়, বিশাল। তাহলে এখানে যদি আমরা কি বসাই? রিয়েলি এ, ওয়ান্ডারফুল বা বিউটিফুল, এই দুটো যদি আমরা একটা বসাই, অর্থাৎ এখানে কি বলছে? এই ব্র্যাকেটে কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন বলছে, যে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন। তাহলে আমরা কি বসাবো? প্রি মডিফাই দ্য নাউন। এই যে এখানে প্রি মডিফাই দ্য নাউন, আমি নাউন বলতে কি অ্যাডজেক্টিভ আমি লিখছি, আমরা অ্যাডজেক্টিভ বসাবো, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে 1টা 2টা 3টা 4টা অ্যাডজেক্টিভ আমি লিখলাম, 4টা দিয়ে যে কোনো একটা বসালেই হয়ে যাবে। যে কক্সবাজার ইজ এ রিয়েলি এ ওয়ান্ডারফুল প্লেস, বিউটিফুল প্লেস, গ্রেট প্লেস, ফেমাস প্লেস, যে কোনো একটা বসালে হবে এরকম। এটা তাহলে এটার নিয়ম হচ্ছে আপনার এই যে, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা হচ্ছে, এটা আপনারা লিখবেন এই নিয়মটা। প্রি মডিফাই দ্য নাউন বলতে আমরা কি বোঝাই? অ্যাডজেক্টিভ। প্রি মডিফাই দ্য নাউন বলতে বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি খাতায় লিখবেন, লিখে রাখবেন। প্রি মডিফাই দ্য নাউন বলতে অ্যাডজেক্টিভ। এই যে আমি 4টা লিখছি, আরো অনেক অ্যাডজেক্টিভ আছে, চাই লিখতে পারেন, জাস্ট 4টা লিখছি বোঝানোর জন্য। ওকে, আমরা নেক্সটে যাব, নেক্সটটাতে যাচ্ছি, সবাই একটু সাথে থাকেন। নেক্সটটা 2 নম্বরটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, PRESENT, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি? ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। যেমন আমি এখানে কিছু লিখি, যেমন going,
রিডিং, রিডিং, ড্রয়িং, অথবা আমরা লিখতে পারি স্পিকিং, এই যে আমি এখানে লিখছি কিছু প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের শেষে আইএনজি, এরকম কিছু শব্দ আমি এখানে লিখছি। আপনারা দেখেন বোর্ডের মধ্যে, সবাই ভালো করে দেখেন। দেখেন প্রেজেন্ট পার্টিসিপলের পরে ভার্বের শেষে আইএনজি হয়, মানে পার্টিসিপল হলে প্রেজেন্ট ভার্বের শেষে কি হয়, আইএনজি হয়। যেমন প্রতিটা ভার্বের শেষে দেখেন গ্রোয়িং, প্লেয়িং, রিডিং, ডুইং, স্পিকিং, সবগুলোর পরে কি হচ্ছে, ভার্বের শেষে আইএনজি হচ্ছে। তাহলে এখানে যদি আমরা লিখি যে, যেমন এখানে আমি লিখলাম পার্টিসিপল, এই যে আপনাকে এখানে বলে দিল যে খালি করে কি লিখবেন, একটা পার্টিসিপল বসান। মাই MBA I will get into a job, ঠিক আছে, জব। তাহলে এখানে বলছে যে আপনি ইউজ এ পার্টিসিপল, অর্থাৎ এখানে যে ভার্ব আপনি ব্যবহার করবেন সেই ভার্বের সাথে কি হবে, আপনার আইএনজি হবে। মানে পার্টিসিপল বলতেই আমরা বুঝবো ভার্বের শেষে আইএনজি। এই যে এই পার্টিসিপল বলতেই আমরা বুঝবো কি, প্রেজেন্ট পার্টিসিপল বলতেই আমরা বুঝি ভার্বের শেষে আইএনজি বলছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে যদি আমি লিখি এখানে ডুইং, যদি লিখি, সরি এখানে বড় হাতের ডি হবে যেহেতু শুরুতে, ডুইং লিখি আমরা, ডুইং মাই MBA I will get into a job, ডুইং মাই মানে আমার MBA শেষ করার পরে আমি কি পাবো, একটা জব পাবো, ভালো জব পাবো, এটাই বলতেছে। তাহলে এখানে ডোটা আমরা ইউজ অফ পার্টিসিপল বলতে আমরা কি বুঝছি, এখানে ভার্বের শেষে কি হবে, আইএনজি হবে। আপনি যে ভার্বটা যদি দেখেন, আমি এখানে প্রেজেন্ট পার্টিসিপল লেখার পরে আমি কিছু ভার্ব এখানে লিখছি, দেখেন গ্রোয়িং, প্লেয়িং, রিডিং, ডুইং, স্পিকিং, সবগুলোর সাথে কি আছে, ভার্বের শেষে আইএনজি আছে। অর্থাৎ এক কথায় বলতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা বুঝবো ভার্বের শেষে আইএনজি, অর্থাৎ এখানে শূন্যস্থানে বলে দিবে আপনাকে, এই যে শূন্যস্থানে কি বসবে এখানে বলে দিবে। অর্থাৎ যখন আপনার প্রেজেন্ট পার্টিসিপল বলবে, ইউজ পার্টিসিপল যখন বলবে প্রেজেন্ট পার্টিসিপল, তখন আপনি কি করবেন, পার্টিসিপল বলতেই আমরা লিখবো আমরা কি, এখানে প্রেজেন্ট পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা ভার্বের শেষে আইএনজি যোগ করব। আশা করি সবাই বুঝতে পারছেন, লিখতে পারেন চাইলে খাতায় এটা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল মানে হচ্ছে V3, অর্থাৎ যে ভার্বটা আমরা বসাবো সেই ভার্বটা হবে V3। অর্থাৎ আপনারা জানেন V3 বলতে আমরা বোঝাই ফার্স্ট পার্টিসিপল। ভার্বের তিন লিস্টের মধ্যে দেখবেন প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ এই V3টা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। যেমন প্রেজেন্ট হচ্ছে V1, ফার্স্টটা হচ্ছে V2, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে V3। অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল বলতে আমরা V3, অর্থাৎ যে শব্দটা আমরা বসাবো সেই ওয়ার্ডটা হবে, যেমন যদি আমরা এখানে মনে করেন খালি করে আপনার ডু বসবে, তাহলে আপনি এটার ফার্স্ট পার্টিসিপল কি, ডুর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান, ডু, ডিড, ডান, এরকম। যেমন আমি কিছু শব্দ লিখছি, আপনারা দেখেন, এটা হচ্ছে এক নম্বর লিখছি আমরা ব্রোকেন, দেখেন ব্রোকেন এরকম আছে, দেখেন আপনারা লিখে আছে। তারপর হচ্ছে রাইট, রোট, রিটেন, স্পিক, স্পোক, স্পোকেন, এরকম দেখবেন আপনারা দেওয়া আছে, স্পোকেন, ডান, যেমন দেখবেন ডু, ডিড, ডান, এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল V3, ডু, ডিড, ডান লিখলাম আমরা এখানে, ব্রোকেন, রিটেন, স্পোকেন, ডান আমরা লিখলাম। এরকম অনেক শব্দ, রিড,
রিড, রেড, রেড, এরকম আমরা উচ্চারণ করি। এগুলো হচ্ছে রেড, রিড, রেড, রেড। এই রেডটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল B3, এরকম আর কি। অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল বলতে আমরা যে ওয়ার্ডটা বসাবো সেই ওয়ার্ডটা হবে B3, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমি লিখি একটা, দেখেন, যেমন যদি আমরা লিখি I need a book which is, দেখেন এখানে আপনার খালি করে আপনাকে দিচ্ছে ইউজ ফার্স্ট পার্টিসিপল, ইউজ ফার্স্ট পার্টিসিপল। ইউজ কি করবেন আপনি? ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করবেন। বোর্ডে দেখা যাচ্ছে কিনা সবাই দেখেন যে এখানে আমি লিখছি ইউজ ফার্স্ট পার্টিসিপল। ইউজ হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ইউজ করবেন। এটা is about geopolitics, পলিটিক্স। অর্থাৎ বলছে আই নিড এ বুক, আমার একটি বই দরকার, হুইচ, যেটি, ইজ অ্যাবাউট জিওপলিটিক্স। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, যে বলছে এখানে আমরা যে ভার্বটা বসাবো এই ভার্বটা হবে ফার্স্ট পার্টিসিপল, ইউজ ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল মানে হচ্ছে B3, অর্থাৎ যে ওয়ার্ডটা বসাবো, যে ভার্বটা বসাবো সেটা B3 হবে। যদি আমরা ডো বসে, এখানে ডু বসে, তাহলে ডুর ফার্স্ট পার্টিসিপল কি ডান হবে। যদি রাইট বসে, যে আই নিড এ বুক হুইচ ইজ অ্যাবাউট জিওগ্রাফি, যদি বলে আই নিড এ বুক হুইচ ইজ রিটেন, বা রাইট, রোড, রিটেন, তাহলে রাইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। তাহলে আমরা কি দেবো? রিটেন, WRITTEN, রিটেন অ্যাবাউট জিওপলিটিক্স, যেটা কি সম্পর্কে লেখা? জিওপলিটিক্স সম্পর্কে লেখা। আমার যে বইটি দরকার সেটা হচ্ছে জিওপলিটিক্স সম্পর্কে বা সম্বন্ধে লেখা। তাহলে এখানে আমি যে রাইটটা বসে, রাইট না বসিয়ে আমি কি বসাইলাম? রিটেন। অর্থাৎ এই ইউজ অফ ফার্স্ট পার্টিসিপল বলতে বোঝাচ্ছে V3। যে ওয়ার্ডটা বসাবো, যে ভার্বটা বসাবো সেটা হবে V3। সবাই লিখতে পারেন চাইলে, সময় দিলাম একটু। আচ্ছা, এরপরে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে যে মডিফায়ার। একবারে সহজ, আপনারা চাই তো আমি একটা একটা করে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো যে কোনো একটা বোর্ড কোয়েশনের প্রশ্ন দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করাতে নেক্সট ক্লাসে। তো আরেকটা আমরা লিখবো, এটা হচ্ছে আমাদের 4 নম্বর, এটা হচ্ছে আর্টিকেল। ইউজ এন আর্টিকেল। ইউজ এন আর্টিকেল আমরা সবাই জানি। আর্টিকেল বলতে আমরা কি জানি? সবাই জানি আর্টিকেল কোনগুলা? এ, এন আর বি, এই তিনটা হচ্ছে আর্টিকেল। অর্থাৎ ইউজ এন আর্টিকেল বললে আমরা কি বুঝবো? এই তিনটা, অর্থাৎ শূন্যস্থানে খালি জায়গায় এই তিনটা থেকে যে কোনো একটা বসবে, যেটা বসার যোগ্য হবে সেটাই বসবে, আপনারা জানেন, সেটা আমরা বসাবো। তাহলে আমরা কি লিখি? একটা উদাহরণ লিখবি আমি, যেমন আমরা কি লিখি এখানে? ইউজ এন আর্টিকেল। এটা খালি করে বলছে আর্টিকেল বসানোর জন্য। বয় হু গট GPA 5 is my brother, অথবা ব্রাদার বা স্টুডেন্ট লিখতে পারেন। আচ্ছা, তাহলে এখানে খালি করে বলছে আমাকে যে বয় হু গট জিপিএ, বা গেট লিখতে পারি আমরা, বা গট জিপিএ, যে জিপিএ 5 পেয়েছে, ইজ মাই ব্রাদার, আমার ভাই। তাহলে এখানে আমরা কি বসাবো? এই তিনটা থেকে যে কোনো একটা বসবে। অর্থাৎ এখানে ইউজ এন আর্টিকেল বলছে, অর্থাৎ ইউজ এন আর্টিকেল বলতে বোঝায়
এ এন অথবা দি, এই তিনটা থেকে যে কোনো একটা বসবে। তাহলে আমরা আর্টিকেলে অনেকই নিয়ম জানি, আমি একটা ক্লাস নিয়েছিলাম আপনাদের আর্টিকেলে, সেই আর্টিকেলে এখানে লেখা ছিল যে সাবজেক্টের পরে যদি কি থাকে, রিলেটিভ প্রনাউন থাকে, হু, হুইচ, হোয়ার, হুয়েন, এগুলো যদি থাকে, হোয়াট, এগুলো যদি থাকে, এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন, অর্থাৎ বয়টা হচ্ছে এখানে সাবজেক্টের পরে যদি হু থাকে, অর্থাৎ বা সরি হু না, এখানে যদি রিলেটিভ প্রনাউন থাকে, এখানে হুটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, যদি রিলেটিভ প্রনাউন থাকে তাহলে আমরা জানি শূন্যস্থানে খালি করে কি বসে, দি বসে। কি বসে? দি বসে। এখানে আমি কি বসাবো? দি বসাবো। তাহলে আর্টিকেল হিসেবে আমরা কি বসালাম এখানে? দি, অর্থাৎ খালি করে আমাদের কি এখানে বলছে আর্টিকেল বসানোর জন্য, ইউজ এন আর্টিকেল, একটা আর্টিকেল বসানোর জন্য। তাহলে আমরা বসালাম আর্টিকেল দি, অর্থাৎ দি বসানোর নিয়ম আছে আর্টিকেলে, অর্থাৎ দিটা কখন বসবে? যখন সাবজেক্টের পরে যখন রিলেটিভ প্রোনাউন থাকবে এবং সাবজেক্টের আগে যদি খালি ঘর থাকে এবং সাবজেক্টের পরে যদি রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে রিলেটিভ প্রোনাউনের কারণে শূন্যস্থানের খালি জায়গায় দি বসে। তাহলে আমরা কি বসাবো? দি বসাবো। সহজ নিয়ম, মনে রাখবেন। আর্টিকেলের একটা নিয়ম শিখা হয়ে গেল সবার। ওকে, ওকে, নেক্সট আমরা যাব। আশা করি সবাই বুঝতে পারছেন আর্টিকেল হিসেবে আমরা কি বসাবো। অর্থাৎ শূন্যস্থানে যে খালি ঘর থাকবে, সেই খালি ঘরের সাইটে আপনাকে ব্র্যাকেটে লিখে দেবে আপনি কি বসাবেন। ইউজ এন আর্টিকেল, ইউজ এন ইন্টেন্সিফায়ার, ইউজ এন প্রি মডিফায়ার বা মডিফাই দ্য নাউন, অথবা ইউজ এ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এরকম বলবে। অর্থাৎ 5 নাম্বার নিয়ম হচ্ছে ইউজ ইন্টেন্সিফায়ার। ইউজ ইন্টেন্সিফায়ার বলতে আমরা কি বুঝাই? ভেরি। আমি জাস্ট একটা দিয়ে বুঝাচ্ছি। ইউজ ইন্টেন্সিফায়ার মানেই হচ্ছে ভেরি, অর্থাৎ আপনার যেমন যেমন যদি আমি দিই তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ ইন্টেন্সিফায়ার যদি শূন্যস্থানে লেখা থাকে, অর্থাৎ ইন্টেন্সিফায়ার শূন্যস্থানে দেওয়ার পরে যদি ব্র্যাকেটের মধ্যে ইন্টেন্সিফায়ার লেখা থাকে, ইউজ ইন্টেন্সিফায়ার, তাহলে সেক্ষেত্রে আপনাকে ভেরি বসাতে হবে, যে কোনো নিয়মটা হোক, যে কোনো জায়গা থেকে লাইনটি আসুক। যেমন আপনি এখানে যদি আমি লিখছি she worked যেমন খালি করে দিছে ইউজ ইন্টেন্সিফায়ার দিচ্ছে। in his early life। দেখেন এখানে আমাকে কি বসাতে হবে বলছে, একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করার জন্য। এখানে এই খালি করে আমরা কি বসাবো? ইন্টেন্সিফায়ার বসাবো। তাহলে ইন্টেন্সিফায়ার যখন লেখা থাকবে, এই যে ইউজ ইন্টেন্সিফায়ার শব্দটা যখন লেখা থাকবে, অর্থাৎ পরীক্ষায় যে কোনো জায়গা থেকে যে কোনো লাইন আসুক, ইন্টেন্সিফায়ার লেখা থাকলেই আপনি সেখানে কি বসাবেন? ভেরি বসাবেন। যেমন she worked very hard, আমরা যদি লিখি she worked very hard in his early life, সে তার শৈশবে অনেক কঠোর পরিশ্রম করেছে। তাহলে she worked very hard। যদি আমরা আরেকটা লিখি, যেমন ইউজ দিল আপনাকে, ইউজ ইন্টেন্সিফায়ার। তাহলে ইউজ ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে আপনি এখানে কি বসাবেন? she is good girls লিখলাম। she is good girls, she is গুড গার্লস। যদি আমরা ইন্টেন্সিফায়ার বলছে আমাকে এখানে ইন্টেন্সিফায়ার, অর্থাৎ আমি এখানে যেটা বসাবো খালি করে সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। তাহলে আমি খালি করে কি বসাবো? ভেরি।
ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে ভেরি, দেখলাম শি ইজ ভেরি গুড গার্লস, মিলছে কিনা, এরকম ভাবে থাকবে। ইন্টেন্সিফায়ারটা একবারে সহজ নিয়ম, চাইলে আপনি সেটা লিখে রাখতে পারেন, ভবিষ্যতে কাজে আসবে। তো আজকের জন্য লাস্ট যেটা, সেটা হচ্ছে আপনারা একটু লিখেন সবাই, 6 নাম্বার দেবেন, যেটা 6 নাম্বার নিয়মটা হচ্ছে আমরা লিখব ইউজ 6 নাম্বার ইউজ এ কোয়ান্টি quantifiers মানে পরিমাণ, কোয়ান্টিফায়ার্স পরিমাণ। কি বসাবো তাহলে? কোয়ান্টিফায়ার্স হলে কি বসবে? যেমন এগুলো হচ্ছে 1 2 3 তো মনে করেন there many much several এগুলো হচ্ছে আপনার ইউজ এ কোয়ান্টিফায়ার্স, মানে আমরা এগুলাই বুঝি 1 2 দেয়ার মেনি মাচ সেভারেল। কোয়ান্টিফায়ার্স মানে হচ্ছে এইটা। Three. 1 2 3 many much several 1 2 3 many much several ইত্যাদিকে কোয়ান্টিফায়ার বলা হয়। এগুলোকে কি বলা হয়? কোয়ান্টিফায়ার বলা হয়। তাই কোয়ান্টিফায়ার মানে হচ্ছে 1 2 3 many much several, এগুলো বসবে। যখন কোয়ান্টিফায়ার বলবে তখন আপনার খালি করে বা শূন্যস্থানে আপনাকে তখন এগুলোই বসাতে হবে। যেমন আমি লিখলাম I have bought খালি করে বললো আপনাকে ইউজ quantifiers FIERS quantifiers bought I have bought books yesterday from the fair তাহলে আমরা এখানে উদাহরণটা হচ্ছে ইউজ এ কোয়ান্টিফায়ার নিয়ম আমরা পড়ছি। ইউজ এ কোয়ান্টিফায়ার বলতে বোঝাচ্ছে 1 2 3 মেনি মাচ সেভারেল। তাহলে আমরা এইগুলোই বসাবো খালি করে যখন কোয়ান্টিফায়ার। তাহলে এখানে বলছে আই হ্যাভ বট, বাই থেকে বট মানে ক্রয় করেছে। আই হ্যাভ বট বুকস ইয়েস্টারডে ফ্রম দ্য ফেয়ার, যে আমি কি করেছি, কিছু বই গতকালকে মেলা থেকে কিনেছি। তা কতগুলো বই হবে এখানে? আই হ্যাভ বট, আমরা 1 লিখতে পারি, 2 লিখতে পারি, 3 বুকস লিখতে পারি, মেনি বুকস লিখতে পারি, মাস লিখতে পারি, সেভারেল। আই হ্যাভ বট 1 বুক, মানে এস হবে না, বুক হয়ে 1 লিখলে, 2 লিখলে হবে বুকস, 2 বুকস yesterday from the fair। এখানে আমি লিখি আই হ্যাভ বট 3 বুকস yesterday from the fair। এখানে আবার লিখি আমি আই হ্যাভ বট মেনি বুকস
yesterday from the fair I have bought much book several books সবগুলা দিলে হবে, অর্থাৎ যে কোনো একটা বসালে এখানে হচ্ছে মানে এরকম। এখানে ওয়ান টু মানে সিঙ্গেল বোঝালে আপনি এখানে যেহেতু বুকস লিখছি আমি, তাহলে এখানে ওয়ান নাও বসালে হবে, বাকি সবগুলাই বসে এবং অর্থাৎ কোয়ান্টিফায়ার বলতে আমরা এইগুলাই বসাবো। কোয়ান্টিফায়ার বলতে ওয়ান টু থ্রি মাচ মেনি সেভারেল এইগুলা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত। তো ভিডিওটি ভালো করে দেখবেন, আশা করি আপনাদের কাজে আসবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, সে যখন ভিডিওটি দেবো তখন প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো করে পড়ালেখা করেন। স্যাররা যে ক্লাসগুলো নেন সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন, দেখবেন, ভিডিওগুলো ভালো করে দেখবেন, নোট করবেন। আশা করি আপনাদের কাজে আসবে। যেহেতু স্কুল কলেজ বন্ধ রয়েছে, অনলাইনে ক্লাস হচ্ছে, তাই অনলাইনে ক্লাস সবার অংশগ্রহণ করা উচিত। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের সদ্য প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল সহ আমাদের যত সিনিয়র শিক্ষকরা রয়েছেন, যাদের উৎসাহ এবং উদ্দীপনায় আমি ক্লাসগুলো নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।